আজকে আমরা জানব তড়িৎ ভেদ্যতা কি, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি এবং সবশেষে দেখব যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা কি বুঝি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি একদম শেষ অবধি দেখো, তাহলে দেখবে এই যে তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ও পরাবৈদ্যুতিক ধ্রুবক এগুলো সম্বন্ধে কোনোরূপ কোনো সংশয় থাকবে না। আর এই বিষয়গুলোতে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা তোমাদের খুব জরুরি স্থির তড়িতের আলোচনার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা কুলম্বের সূত্রে কি দেখেছি যে দুটি আধান, ধরো এই একখানা আধান রয়েছে যার আধানের পরিমাণ হচ্ছে Q1, আর এই একটা আধান রয়েছে যার আধানের পরিমাণ Q2। ঠিক আছে, তো এদের মধ্যবর্তীকার দূরত্ব যদি r হয় তাহলে কুলম্বের সূত্রানুসারে এদের মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল F সেটা কত হয় 1/4πε0 Q1 × Q2 / r², যেখানে আমরা ধরে নিয়েছি যে আধান দুটোকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে। ঠিক আছে, বায়ু মাধ্যমে আধান দুটিকে রাখলে পরে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান হয় এটা। এবার এই সূত্রে আরেকটা কথা উল্লেখ করা হয়েছে যে এই যে তড়িৎ বল সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, সেটা তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। এক, আধানের মান কত, আধানের মান কত। দ্বিতীয় যেটা নির্ভর করছে সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব। আর তৃতীয় যে বিষয়টি এদের মধ্যে ক্রিয়াশীল বল নির্ভর করছে সেটা হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম, পারিপার্শ্বিক মাধ্যম। এখানে দেখো এই প্রথম দুটো কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। প্রথমটা কি বলা হয়েছে যে আধানের মান, এই যে আধানের মান, আধানের মানের সঙ্গে এদের সমানুপাতিক সম্পর্ক তড়িৎ বলের। এবার আধানের মান যদি বেশি হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলটাও বেশি হবে। অর্থাৎ আমি বলতে চাইছি ধরে নাও একটা 1 কুলম আধান নিলাম, Q1টা যদি 1 কুলম আধান হয় আর Q2টা ধরে নাও 3 কুলম আধান, তাহলে তাদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করবে, আর এটাকে যদি ধরে নাও Q1টাকে আমি নিলাম 2 কুলম আধান আর Q2টাকে নিলাম মনে করো 5 কুলম আধান, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল এটা যদি ধরো না F1 হয়, এটা F2 হয়, অবশ্যই F2টা ইজ গ্রেটার দেন F1, কারণ আমরা জানি যে F ইজ প্রপোর্শনাল টু Q1 × Q2। তাহলে Q1 এবং Q2-র ভ্যালু যত বাড়বে তার সঙ্গে সঙ্গে F এর মানটাও বাড়তে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলও বাড়তে থাকবে। এটাই প্রথম নির্ভরশীলতা। দ্বিতীয়টা কি, মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তীকার দূরত্ব r, এটা যদি বাড়তে থাকে তাহলে তো Fটা কমতে থাকবে। এটা আমাদের কমন সেন্সও বলে যে এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল এটা পরস্পর থেকে অনেক দূরে থাকলে পরে তাদের মধ্যে বলটা কমতে থাকবে। আর এখানে ম্যাথমেটিক্যালি দেখলেও আমরা দেখতে পারবো এটা আমাদের ডিনোমিনেটরে রয়েছে, তাই এই সংখ্যাটা যত বাড়বে এই পুরো সংখ্যাটা তত কমতে থাকবে। ঠিক, তাহলে এই দুটো সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আমরা ফর্মুলা দেখেই বুঝতে পারছি। কিন্তু সমস্যা হয় এই তৃতীয়টা নিয়ে, যে পারিপার্শ্বিক মাধ্যমের উপরে কিভাবে নির্ভর করে। এই নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে যে ধরে নাও এই যে আধান দুটোর কথা বলা হয়েছে, এই আধান দুটোকে আমি প্রথমে বায়ু মাধ্যমে রাখলাম। এই একটা আধান নিলাম Q1 আর এই একটা আধান নিলাম Q2, এবং এদের মধ্যবর্তীকার দূরত্ব কত r। ঠিক আছে, এবার এটাকে আমি প্রথমে নিলাম বায়ু মাধ্যমে, বায়ু। এবার এই দুটো আধানকেই আমি আবার একটা অন্য মিডিয়ামে নিচ্ছি। ধরে নাও আমরা নিয়ে গেলাম জলের মধ্যে, জলের মধ্যে আধান দুটিকে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের Q1, এটা আমাদের Q2। মধ্যবর্তী মাধ্যমটা কি, সেটা হচ্ছে জল। পরিষ্কার? আচ্ছা, এবার আরেকটা মাধ্যমে নিয়ে গেলাম, ধরে নাও এটা Q1 আর এটা হচ্ছে আমাদের Q2, এবং এই মাধ্যমটাকে আমরা ধরে নিচ্ছি, ধরে নাও কি ধরা যায়, ধরে নাও গ্লিসারিন, গ্লিসারিন নিলাম। ঠিক আছে, এবার দেখো তিন ক্ষেত্রেই আধান দুটোর মান সমান এবং তাদের মধ্যবর্তীকার দূরত্বও সেম। এবার দেখো পরীক্ষা করে দেখা গেছে যে এই যে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, আমরা যদি ধরে নিই এই দুটো আধান ধনাত্মক আধান, আধানগুলি হচ্ছে ধনাত্মক আধান, তাহলে তাদের মধ্যে কি বল ক্রিয়া করবে, বিকর্ষণ বল ক্রিয়া করবে, কারণ সম আধান পরস্পরকে বিকর্ষণ করে।
তার মানে এই আধানটিকে এদিক বরাবর ঠেলবে, ঠিক একইভাবে এই আধানটি ওই দিকে এদিক বরাবর ঠেলবে, এখানেও তাই হবে, এই আধানটি একে এদিক বরাবর ঠেলবে, এটাকে এদিক বরাবর ঠেলবে, এটাকে এদিক বরাবর ঠেলবে, এটাকে এদিক বরাবর ঠেলবে, মানে এটা হচ্ছে এদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। ধরে নিলাম এটা হচ্ছে এফ, যেহেতু এবার 3 ক্ষেত্রে আমাকে এফ লিখতে হবে, আমরা সাফিক্সে একটা লিখে দিই এ, মানে বোঝানো হচ্ছে যেটা বায়ু মাধ্যমে ক্রিয়াশীল তড়িৎ বল। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের এফ ডাব্লু, মানে জলের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। আর যখন গ্লিসারিনে রাখবো তখন ধরে নিলাম এটা এফ জি সাফিক্সে। দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে এই এফ এর ভ্যালু হয় যদি ধরে নাও 80 নিউটন, তাহলে দেখা যায় জলের মধ্যে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয় 1 নিউটন, এবং গ্লিসারিনের মধ্যে রাখলে পরে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয় প্রায় 1.7 নিউটন। এবার একটু খেয়াল করো এই কুলম্বের সূত্রটিকে। কুলম্বের সূত্রে কি বলা হয়েছে? F is equals to 1/4 pi epsilon Q1 into Q2 divided by R square। এখানে এপসাইলন নিচে আমি নট দিলাম না, নট যখনই দিয়ে দিচ্ছি তার মানে আমি বুঝতে পারছি যে বায়ু মাধ্যমে দিচ্ছি। এখানে যেমন আমরা লিখেছিলাম এপসাইলন নট, এখানে এপসাইলন দিচ্ছি মানে সেটা বায়ু মাধ্যমও হতে পারে, জল মাধ্যমও হতে পারে, গ্লিসারিনও হতে পারে, সেটা আমি জানি না, মনে করো ইন জেনারেল সেটা ফর্মুলাটা কী হবে, এইরকম হবে। এবার দেখো এই ফর্মুলার মধ্যে এই যে পোর্শনটুকু এটা একটু খেয়াল করে দেখো, এই পোর্শনটুকুর মধ্যে দেখো 4 পাইটা তো কনস্ট্যান্ট, একটা সংখ্যা মাত্র 4, আর এটা হচ্ছে 3.14, এটা তো সবসময় ফিক্স থাকবে। Q1 Q2 এবং R এই ক্ষেত্রে এই 1 নম্বর ক্ষেত্রে যা ছিল, 2 নম্বর ক্ষেত্রে এবং 3 নম্বর ক্ষেত্রে, 3 ক্ষেত্রেই দেখো Q1 Q2 Q1 Q2 Q1 Q2, এবং তাদের মধ্যে দূরত্ব R R R। তার মানে 3 ক্ষেত্রেই এই সবটুকু জিনিস, এই যে ক্লোজড এই জায়গাটা দেখালাম, এই এরিয়াটুকুর সবটুকু জিনিস একই। তাহলে দেখতে পাচ্ছি 3 ক্ষেত্রে বলের মানটা 3 রকম হচ্ছে। কেন? সেটা একমাত্র তখনই সম্ভব হতে পারে যখন এই মানটা, অর্থাৎ এই যে এই এপসাইলনের ভ্যালুটা যখন চেঞ্জ হবে তখনই একমাত্র এফ এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। পরিষ্কার কথাটা বোঝা গেল? কারণ এই বাকি টার্মগুলো তো সব কনস্ট্যান্ট থাকছে। তাহলে এফটা যে 3 ক্ষেত্রে 3 রকম হচ্ছে, একবার 80 নিউটন হচ্ছে, তারপর জলের মধ্যে নিয়ে যাচ্ছি তখন 1 নিউটন হচ্ছে, আবার গ্লিসারিনের মধ্যে নিয়ে যাচ্ছি 1.7 নিউটন বল ক্রিয়া করছে। সেটা কেন হতে পারে? একমাত্র যখন এই এপসাইলন সেটা চেঞ্জ হবে। এই এপসাইলনটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? এটাকে অনেক সময় আমরা আরেকটা নামেও জানি, সেটা হচ্ছে ভেদন যোগ্যতা। অনেক বইতে লেখা থাকে দেখবে ভেদন যোগ্যতা। ইংরেজি থেকে বলা হয় পারমিটিভিটি। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে এফ এর ভ্যালুটা আমরা জানি, ধরে নাও এই 100কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 50। আবার 100কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 25। তার মানে নিচের সংখ্যাটা যত বাড়তে থাকে এই ভাগফলটা তত কমতে থাকবে, তাই না? এখানেও ঠিক তাই। এই এপসাইলনের ভ্যালু যত বাড়তে থাকবে এফ এর ভ্যালু তত কমতে থাকবে। পরিষ্কার বোঝা গেল কথাটা? তার মানে এপসাইলনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এফটাও পরিবর্তন হচ্ছে। কিভাবে? ব্যস্তানুপাতে। মানে এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, আর এটা যদি কমে তাহলে এটা বাড়বে। পরিষ্কার কথাটা বোঝা গেল? তাহলে আমি যদি ডিফাইন করতে চাই যে এই তড়িৎ ভেদ্যতাটা কি জিনিস, সেটা আমি কিভাবে ডিফাইন করতে পারবো? তড়িৎ ভেদ্যতা হচ্ছে মাধ্যমের এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি যেটা সব সময় একটা বাধা সৃষ্টি করছে বা একটা রেসিস্টেন্স ক্রিয়েট করছে, যেটা কি করছে? সব সময় এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল সেটাকে পরিবর্তন করার চেষ্টা করছে, একটা বাধার সৃষ্টি করছে। মানে এটা যখনই বাড়ছে তখন এটা কমে যাচ্ছে। তার মানে যেই মাধ্যমের জন্য এই জিনিসটা যত বেশি হবে, মানে এপসাইলনের ভ্যালু বা তড়িৎ ভেদ্যতা যত বেশি হবে, তার মানে সেই মাধ্যমের আমাদের বাধাটা অনেক বেশি, আর বাধা যত বেশি হবে তাহলে তাদের মধ্যে বলটাও তত কম ক্রিয়া করবে। বোঝা গেল কথাটা?
অর্থাৎ কি বললাম ভালো করে একবার একটু এটাকে বুঝে নাও। তড়িৎ ভেদ্যতা, কোনো একটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হলো ওই মাধ্যমের এমন একটা ক্যারেক্টারিস্টিক, এমন একটা প্রপার্টি বা একটা বৈশিষ্ট্য যা সবসময় একটি বাধা বা রেসিস্টেন্স ক্রিয়েট করছে, যার ফলে দুটি আধানের মধ্যে যে বল তা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কমে যাচ্ছে। বোঝা গেল তাহলে তড়িৎ ভেদ্যতাটা কি? আচ্ছা, তাহলে দেখলাম যে তড়িৎ ভেদ্যতা একটা মাধ্যমের একটা প্রপার্টি। এবার দেখো আমরা যদি ধরে নিই যে এই যে আধান দুটিকে রাখা হয়েছে সেই আধান দুটির মাঝখানে কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম নেই বলতে আমরা কি বুঝি? কোনো মাধ্যম নেই মানে হচ্ছে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম যাকে আমরা বলি ভ্যাকিউম। পরিষ্কার? শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম। এইবার এই শূন্য মাধ্যমে এই যে এপসাইলন, শূন্য মাধ্যমে এপসাইলনের যে ভ্যালু, শূন্য মাধ্যমে এপসাইলনের যে ভ্যালু সেটাকে ধরে নেওয়া হয় 1। পরিষ্কার? এবং এটাকে সাফিক্সে একটা 0 দিয়ে দেওয়া হয়, এটাকে উচ্চারণ করা হয় এইভাবে এপসাইলন নট, তার ভ্যালু কত? 1। এটা কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে এটাকে ধরে নেওয়া হয় এবং এর সাপেক্ষে অন্য মাধ্যমে কম না বেশি হচ্ছে সেটাকে হিসেব করা হয়। পরিষ্কার? যেমন ব্যাপারটা কীরকম, আমরা যখন টেম্পারেচার মাপি, টেম্পারেচার মাপার সময় আমরা কি করি? শূন্য থেকে মাপা শুরু করি। কেন আমরা -4 থেকে বা -10 থেকে শুরু করলাম না? কেন শূন্য থেকে শুরু করলাম? এটার কোনো যুক্তি হয় না। কিন্তু আমরা সবসময় ধরে নিই একটা রেফারেন্স পয়েন্ট যে শূন্য থেকে আমি টেম্পারেচারটা মাপা শুরু করব। ঠিক তেমনইভাবে এই যে তড়িৎ ভেদ্যতা সেটা সবসময় 1 থেকে মাপা শুরু হয় এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে যেখানে কোনো মাধ্যম নেই তার মানে সেখানে কোনো বাধা নেই, বাধা নেই মানে সেখানে তড়িৎ ভেদ্যতাও নেই, তড়িৎ ভেদ্যতা নেই বলতে সেখানে তড়িৎ ভেদ্যতার ভ্যালুটা ধরে নেওয়া হয় 1। পরিষ্কার? এবার এর সাপেক্ষে অন্য মাধ্যমে, সেটা জল হোক, গ্লিসারিন হোক, কেরোসিন হোক বা অন্য যে কোনো মাধ্যম হোক, সেইখানে এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা কম্পেয়ার করি। ঠিক আছে? সেই কম্পেয়ার করার জন্যই আমাদের চলে আসে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। দেখো এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। তার আগে দেখো পরীক্ষালব্ধভাবে এটা পাওয়া গেছে যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই এপসাইলনের ভ্যালুটা আসে 1.000528। বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই তড়িৎ ভেদ্যতার ভ্যালুটা আসে 1.000528, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 লিখতে পারি। ঠিক কিনা? তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়ামের জন্য। তার মানে এপসাইলন এয়ার বা ভ্যাকিউম মিডিয়ামের জন্য আমরা কত ধরতে পারি? 1। এজন্য দেখবে বইতে লেখা থাকে যে আধান দুটিকে ধরে নেওয়া হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। কেন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলা হয়? তার কারণ বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম উভয় ক্ষেত্রেই এদের তড়িৎ ভেদ্যতার মানটা সমান বা প্রায় সমান হয়। সেটা কত? 1। পরিষ্কার? তাহলে দুটি আধান যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত হবে? তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান হবে, দেখো F = 1/4π এপসাইলন নট দিয়ে দেবো। যখনই নট দিলাম তার মানে হচ্ছে সেটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে রয়েছে, ইন্টু Q1 × Q2 / R²। ঠিক আছে? এটাকে আমি ধরে নিলাম AR, বায়ু মাধ্যমে। পরিষ্কার? এবার ধরো আমি জানতে চাই যে অন্য কোনো একটি মাধ্যমে, সেটা গ্লিসারিনও হতে পারে, জল হতে পারে, কেরোসিন হতে পারে বা অন্য যে কোনো মাধ্যম হতে পারে, সেই মাধ্যমের ক্ষেত্রে এই তড়িৎ বলের মান কত হবে সেটা আমি কী করে ক্যালকুলেট করব? সেটা ক্যালকুলেট করার জন্য কী হবে ধরে নাও, এটাকে ধরে নিলাম F মিডিয়াম। মিডিয়াম বলতে যে কোনো একটি মাধ্যম, কোন মাধ্যম আমার জানা নেই, সেই মাধ্যমের জন্য 4π ধরে নিলাম এপসাইলন M। বোঝা গেল? এপসাইলন M লিখলাম বলতে ওই মাধ্যম, সেটা জল হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইন্টু
Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। পরিষ্কার? এবার যদি আমরা এদের অনুপাত নেই, চলো দেখা যাক অনুপাত নেই। এফ এ আর ডিভাইডেড বাই এফ, সেই মিডিয়ামটা, যে মিডিয়ামের জন্য আমরা বের করতে চাচ্ছি, সেটা কি হবে? সেটা হবে দেখো, এফ এ আর এর ভ্যালু কত? 1/4πε0 Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এফ মিডিয়ামটা কত? 1/4πε0m Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে Q1 Q2 আর স্কোয়ার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক না? ক্যান্সেল আউট হয়ে গেলে পরে আমাদের কাছে কি পড়ে থাকবে? শুধু 1/4πε0, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলে পরে এই দুটো, এটা উপরে আছে 1/4πε0 আর নিচে কি আছে? এটা উপরে চলে গেলে উল্টে যাবে, এটা হবে 4πε0m। এখন 4π ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে পড়ে থাকবে আমাদের ε/ε0। এমটা কি? এম বোঝাচ্ছে যেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আমরা বের করতে চাইছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। পরিষ্কার? এটাকে লেখা হয় εr। আর বলতে বোঝায় রিলেটিভ, মানে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। বোঝা গেল? এই εr এটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। পরিষ্কার? তাহলে এটাকে যদি আমরা এই রিলেশনটাকে একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা কি পাচ্ছি। এবার আমরা একটু সাজিয়ে লিখি রিলেশনটাকে, ঠিক আছে? রিলেশনটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের হবে εr, সেটা হবে εm ডিভাইডেড বাই ε0, সেটা কি হচ্ছে এফ এ আর ডিভাইডেড বাই এফ মিডিয়াম। অর্থাৎ এফ এ আর মানে কি? এফ এ আর মানে হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে তড়িৎ বল, ঠিক? ডিভাইডেড বাই এফ মিডিয়াম বলতে বোঝায় ওই মাধ্যমে ওই দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে তড়িৎ বল। পরিষ্কার? তাহলে আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এটা বলতে বোঝায় যে বায়ু মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করবে তাকে যদি ওই মাধ্যমে ওই দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল দ্বারা ভাগ করি তাহলে আমরা εr বা রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, এই যে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এটা আমরা কি পেলাম? εr ইজ ইকুয়ালস টু এফ এ আর ডিভাইডেড বাই এফ মিডিয়াম, তাই তো? তাহলে কোনো একটি মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে থাকা অবস্থায় আধান দুটির মধ্যে যে বল ক্রিয়া করবে তাকে ওই মাধ্যমে ওই একই দূরত্ব রাখলে পরে যে বল ক্রিয়া করবে সেটা দ্বারা ভাগ করলে পরে আমরা εr এর ভ্যালু পেয়ে যাব। এবার একটু রিমাইন্ড করো ওই যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনাটা, যে এখানে দেখো প্রথমে রাখা হয়েছে বায়ু মাধ্যমে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 80, আর যখন জলের মাধ্যমে রাখলাম তখন হচ্ছে 1, আর যখন গ্লিসারিনের মধ্যে রাখলাম তখন হচ্ছে 1.7। এটা কিন্তু আমি ইচ্ছা অনুযায়ী লিখিনি, এটার পেছনে লজিক আছে। তখন আমি এটা এক্সপ্লেন করিনি কারণ তখনও তোমাদের কাছে এই আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি সেই ধারণাটা আসেনি। এবার যেহেতু আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বুঝে গেছো, এবার দেখবে এটা আমি কি করে লিখলাম সেই কথাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি র্যান্ডমলি এই সংখ্যাগুলো কিন্তু লিখিনি। দেখো এবার একটু খেয়াল করো, এখানে আমরা কি পেলাম? εr ইজ ইকুয়ালস টু এফ এ আর বাই এফ মিডিয়াম। এই কথাটাকে আমরা এবার একটু উপরে লিখি, তাহলে এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে সুবিধা হবে। ঠিক আছে?
তাহলে আমরা এখানে পেয়েছি যে এপসাইলন আর মানে হচ্ছে কোনো একটি মিডিয়ামের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলতে বোঝায় এফ এ আর ডিভাইডেড বাই এফ মিডিয়াম। পরীক্ষালব্ধ তথ্যের উপরে ভিত্তি করে পাওয়া গেছে যে বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, দেখা যায় বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা 1, যেটা আমরা তখন দেখলাম 1.000528, অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে 1 লিখতে পারি, এটা আমরা জানি। এবার দেখা যায় যে জল মাধ্যমের যে তড়িৎভেদ্যতা ধরে নিলাম এপসাইলন ডাব্লিউ, মানে জলের মধ্যে যে জলের যে তড়িৎভেদ্যতা সেটা পাওয়া যায় 80। আর যখন আমরা গ্লিসারিনের ক্ষেত্রে দেখি তখন এই এপসাইলনের ভ্যালুটা হয়, মানে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতার ভ্যালুটা হয় 47। তার মানে দেখো, যদি এই দুটোর মধ্যে এই আধান দুটি আমি এমনভাবে চুজ করলাম, তাদের মধ্যে দূরত্বটা আমি এমনভাবে নিলাম যে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা আসছে আমাদের 80 নিউটন, তাহলে এফ এয়ারের ভ্যালু কত হবে? 80। ঠিক আছে, তাহলে এই প্রথম কেস অনুযায়ী এফ এয়ারের ভ্যালু কত হচ্ছে? এফ এয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 80 নিউটন পেলাম। আচ্ছা, এবার আমি দেখতে চাই জলের জন্য কত হচ্ছে। যখন আমি এপসাইলন আর বের করতে চাইছি, এপসাইলন আর, এপসাইলন ওয়াটার, এপসাইলন ওয়াটার মানে কত হবে? এফ এয়ার বাই এফ ওয়াটার, বা এফ ওয়াটার মানে হচ্ছে এফ এ বাই এপসাইলন ডাব্লু। খেয়াল করো এই রিলেশনটাকে, এই যে রিলেশনটার কথা আমি বলছি। তাহলে আমাকে জল মাধ্যমে এই আধান দুটিকে যদি একই দূরত্বে রাখতাম তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? বায়ু মাধ্যমে রাখা অবস্থায় তাদের মধ্যে যে বল ছিল সেটাকে যদি আমি ওদের আপেক্ষিক তড়িৎভেদ্যতা দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা এটা পেয়ে যাব। এবার দেখো এখানে খেয়াল করো, জল মাধ্যমে থাকা অবস্থায় এদের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত? 80, আর এফ এর ভ্যালু কত? 80। তাহলে আমরা এফ এ বাই এপসাইলন এ ডাব্লু করলে কত পাবো? 80/80, 1 পেয়ে গেলাম না? আরেকবার খেয়াল করো, এইটাকে আমরা মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি কি পেলাম, এই রিলেশনটাই খেয়াল করো। এফ ডাব্লু মানে জলের মধ্যে থাকা অবস্থায় এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত সেটা আমরা মেজার করতে চাই। আর এই ভ্যালুগুলো, এই যে আমি ভ্যালুগুলো লিখলাম, এগুলো ডেফিনিট ভ্যালু। ঠিক আছে, এগুলো ডেফিনিট ভ্যালু। যদিও আমি বলছি ডেফিনিট একটা ফিক্সড ভ্যালু, কিন্তু এটা এক্স্যাক্টলি ফিক্সড ভ্যালু নয়। এটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় তাহলে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতাটাও চেঞ্জ হয়ে যায়। এবার এটা আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাপ্রক্সিমেটলি বায়ু মাধ্যমের যে আপেক্ষিক তড়িৎভেদ্যতা সেটা 1 হয়, জল মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা সেটা 80 হয়, এবং গ্লিসারিনের যে আপেক্ষিক তড়িৎভেদ্যতা সেটা 47 হয়। তাহলে জল মাধ্যমে এই আধান দুটিকে যদি একই দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি আমাদের বের করতে হয় তাহলে এই রিলেশনটা শুধু জানলেই হয়ে যাবে। এই রিলেশন অনুযায়ী কি এফ এর ভ্যালু কত হচ্ছে? 80। 80কে যদি আমি 80 দ্বারা ভাগ করি কত পাবো? 1 পাবো না? সেটা 1 লিখলাম। আবার যদি আমি গ্লিসারিনের জন্য জানতে চাই তাহলে গ্লিসারিনের জন্য জানতে হলে আমাকে এফ এ মানে 80কে এপসাইলন জি অর্থাৎ 47 দিয়ে ভাগ করতে হবে। তোমরা যদি 80/47 করো, 80/47 সেটা দেখবে অ্যাপ্রক্সিমেটলি 1.7 আসে। বোঝা গেল? সেটা হচ্ছে আমাদের কত? এফ জি এর ভ্যালু, যেটা আমরা এখানে লিখেছি। পরিষ্কার? তাহলে যে কোনো ক্ষেত্রে আমি এখানে 80 ধরেছি, সেটা 80 নাও ধরলেও চলবে তোমাদের। তোমরা যদি ধরে নাও আমরা এই আধান দুটোকে এমনভাবে ক্যালকুলেট করলাম, এমনভাবে নিলাম, এবং এদের মধ্যেকার দূরত্বটাকে আমরা এমনভাবে নিলাম যে ধরে নাও তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 15 নিউটন। ঠিক আছে, এদের মধ্যে ক্রিয়াশীল বল যদি হয় 15 নিউটন তাহলে এফ ডাব্লু কত হবে? এফ ডাব্লু হবে 15/80, আর এফ জি কত হবে? 15/47। বোঝা গেল? তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্রিয়াশীল দুটো বলের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান জানা থাকলে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ বলের মান কত হবে সেটা আমরা বের করতে পারবো। কার সাহায্যে? আপেক্ষিক তড়িৎভেদ্যতার ধারণার সাহায্যে। পরিষ্কার হলো ঘটনাটা? তাহলে এবার সেই জায়গাতে ফিরে যাই। তাহলে আমরা এখানে তড়িৎভেদ্যতার ধারণা পেয়েছি, এখানে আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতার ধারণাও পেয়ে গেলাম।
পরিষ্কার? এবার দেখো শেষ যেই পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, রাইট? তো তার আগে এখানে একটা কথা আমি বলে শেষ করি এই আপেক্ষিক তড়িৎভেদ্যতার ব্যাপারটা। সেটা কি, যে দেখো এফটা কি বল, আর এফ এটাও বল, বল বাই বল, এটা যদি নিউটন হয় এটাও নিউটন হবে, তাহলে নিউটন নিউটন ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা হচ্ছে একটি মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি। আমরা দেখলাম, তখন দেখলাম না একটু আগে, এখানে যেমন আমরা দেখলাম যে এই যে এপসাইলনের ভ্যালুগুলো যেটা দেখলাম, এই যে এপসাইলনের ভ্যালু, এই যে এপসাইলনের ভ্যালু, আর এই এপসাইলনের ভ্যালু, আমরা কি এখানে কোনো ইউনিট লিখেছি, কোনো এককের কথা লিখেছি? লিখিনি, কারণ এটা তো এককবিহীন রাশি, এটা একটা মাত্রাবিহীন রাশি। আপেক্ষিক তড়িৎভেদ্যতা একটা হচ্ছে মাত্রাহীন রাশি। পরিষ্কার? তোমরা যখন ইউনিট অ্যান্ড ডাইমেনশন রাশির কথা পড়েছো তখন ওইখানে একটা কথা থাকে যে মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশির উদাহরণ দাও, তখন এই আপেক্ষিক তড়িৎভেদ্যতা হচ্ছে একটি মাত্রাহীন রাশির উদাহরণ। এবার আসছে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই যে এপসাইলন আর, এই যে আমরা লিখলাম কি এপসাইলন আর ইজ ইকুয়ালস টু, এই যেটা আমরা লিখলাম যে এপসাইলন আর ইজ ইকুয়ালস টু এপসাইলন এম বাই এপসাইলন নট, সেটা কত হয় এফ এয়ার বাই যে কোনো যেই মিডিয়ামের জন্য আমরা বলটা বের করতে চাইছি তাদের দুজনের অনুপাত। এটাকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে ক্যাপিটাল লেটার কে দিয়ে প্রকাশ করা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরিষ্কার? তার মানে এই এপসাইলন আর আর কে এই দুটো একই জিনিস, বোঝা গেল? এপসাইলন আর আর কে দুটো একই জিনিস। তাহলে কেন আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলবো, আবার কেন আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো? দুটো একই জিনিস, তবে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা ইন জেনারেল সবসময় আমরা ইউজ করি না। এটা মেনলি ইউজ করা হয় যখন আমরা ধারকত্ব পড়বো, ধারকত্ব এই চ্যাপ্টারটা পড়বো, তখন দেখবো এই কথাটাকে খুব ব্যবহার করা হয়, ধারকত্ব। পরিষ্কার? ধারকত্বের ক্ষেত্রে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কথাটিকে বেশি ব্যবহার করা হয়, আর ইন জেনারেল আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে জানবো। কিন্তু তোমরা জানবে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আর আপেক্ষিক তড়িৎভেদ্যতা একই জিনিস। ঠিক আছে? এখানে আমাদের লাস্ট যেই কথাটা দিয়ে শেষ করব, খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখো। সেটা কি, যে আমরা দেখলাম যে এপসাইলন আর, এটাকে একটু লিখি এখানে দেখো, এপসাইলন আর মানে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আর বলতে রিলেটিভ, রিলেটিভ মানে আপেক্ষিক, তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা সেটা কত হচ্ছে এপসাইলন এম ডিভাইডেড বাই এপসাইলন নট। আবার আমরা কি দেখলাম, এপসাইলন আর মানে হচ্ছে আবার কে, একই জিনিস। তাহলে এখান থেকে আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এপসাইলন এম বলতে বোঝায় কে ইন্টু এপসাইলন নট। এবার তোমরা বইতে ভালো করে যখন একটু খেয়াল করে দেখবে, তোমাদের পাঠ্য বইতে এই জিনিসটা থাকে যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, ধরে নাও এই একটা আধান Q1, এই একটা আধান Q2, এদের মধ্যবর্তীকার দূরত্ব R, আর এদেরকে রাখা হয়েছে একটা মাধ্যম, যেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K। ঠিক আছে? তাহলে সেই মাধ্যমে এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কিভাবে লেখা হয়? আমরা জানি 1/4 এপসাইলন এম লেখা উচিত, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা যেমন শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি লিখি, যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যদি রাখা থাকতো তাহলে কি লিখতাম 1/4 এপসাইলন নট Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখন আমরা লিখতে যাচ্ছি কি, যে যদি মাধ্যমটি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম না হয়, অন্য কোনো একটি মাধ্যম হয়, সেই মাধ্যমের ক্ষেত্রে কত হবে, তখন আমরা কি লিখবো, সেই মাধ্যমের যে তড়িৎভেদ্যতা সেটা লিখব। এখন সেই মাধ্যমে তড়িৎভেদ্যতায় যে এপসাইলন এমকে আমরা কি লিখতে পারি, কে ইন্টু এপসাইলন নট। কেটা কি, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কিভাবে? এক্সপ্রেশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, F ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। পরিষ্কার হলো? এই রিলেশনটা দেখবে তোমরা খুব পরিচিত, যে পাঠ্য বইতে বেশিরভাগ সময় এই কথাটিকে লেখা থাকে। বলা হয় যে দুটি আধানকে আর দূরত্বে যদি একটি মাধ্যমে রাখা হয়, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, তাহলে তার মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান হয় এটা।
তখন অনেক সময় কনফিউশন হয় যে কেন আমরা এপসাইলন নট না লিখে এপসাইলন নট ইন্টু কে লিখলাম। এখন আশা করি তোমাদের মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না, কারণ আমরা যদি এই বায়ু মাধ্যম হতো তাহলে আমরা শুধু এপসাইলন নট লিখতাম, কিন্তু বায়ু মাধ্যম না হয়ে অন্য কোনো একটি মাধ্যম হলে তার ক্ষেত্রে আমাদের এপসাইলন এম লিখতে হবে। এপসাইলন এমটা কি? অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে অন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে কী লিখতে পারি? কে ইন্টু এপসাইলন নট। সেই জন্য আমরা এটাকে কে ইন্টু এপসাইলন নট লিখি। পরিষ্কার বোঝা গেল? তাহলে আশা করি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কি তাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা তোমাদের মধ্যে তৈরি করতে আমি পেরেছি। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থেকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।